কেমনি কি এইচএসসি তে পড়েছিলে কিছু তোমরা? কথা বলো, সবাই কি মিউট? ম্যাম এইচএসসি তে ছিল না ডক্টর এফেক্ট, মানে ছিল বলতে জ্যোতির্বিজ্ঞান ছিল, বাট এমনি ওরকম ছিল না। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা সিম্পল উদাহরণ দেই, যে স্টেশনে মনে করো আমি দাঁড়িয়ে আছি, একটা ট্রেন চলে যাচ্ছে, তাহলে আমি হচ্ছে অবজারভার, আর ট্রেনের যে হুইসেল দিয়ে যায় না কেমন, তাহলে ওটা হচ্ছে সোর্স অফ সাউন্ড। তাহলে সোর্স অফ সাউন্ডটা কোথায় চলে যাচ্ছে? আমার থেকে দূরে চলে যাচ্ছে। আমি তো স্টেশনে একজনকে সি অফ করতে গেছি, হ্যাঁ, তো আমার ইয়ে থেকে আমার কাছ থেকে ট্রেনটা দূরে চলে যাচ্ছে শব্দ করতে করতে। তাহলে ও যত যেতে থাকবে দূরে, আমার থেকে দূরে চলে যাবে, আমি হুইসেলের শব্দটা তত কম শুনতে পাবো না, তার ফ্রিকোয়েন্সিটা কম শুনতে পাবো। এটাকে আমরা বলি অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি, অথবা অ্যাপারেন্ট নোট, অথবা অ্যাপারেন্ট পিচ। কেমন? ফ্রিকোয়েন্সি মানে তো জানো v ইকুয়াল টু n ল্যামডা না? v যদি সাউন্ডের ভেলোসিটি হয়, নিউ বা n যদি ফ্রিকোয়েন্সি হয়, ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ। এটা হচ্ছে সম্পর্ক। তাহলে আমরা শুনি কি? ছাড়াইলামও কিন্তু এখন আর বাইরে সব মিউট, সব মিউট করো, আমার কথা ছাড়া কোনো কিছু শোনা যাবে না। তো যদি স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে থাকতো আর হুইসেল বাজাতো, তাহলে আমি যে ফ্রিকোয়েন্সির শব্দ শুনতাম, হ্যাঁ, আর আমি দাঁড়িয়ে আছি কিন্তু ট্রেনটা হুইসেল বাজাতে বাজাতে আমার থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে আমি যে ফ্রিকোয়েন্সির শব্দ শুনবো, হ্যাঁ, সেটার মধ্যে তফাৎ আছে। এটা তাহলে অবজারভার আর সোর্স অফ সাউন্ডের রিলেটিভ মোশনের জন্য, মানে একজন স্থির আরেকজন চলে যাচ্ছে, এটা ট্রেনটাও স্থির থেকে হুইসেল বাজাচ্ছে, আমিও চলে যাচ্ছি ট্রেন থেকে দূরে, আর আমি দাঁড়িয়ে আছি, ট্রেন চলে যাচ্ছে, অথবা ট্রেন এবং আমি দুজনেই পরস্পরের দিকে আসছি, বা দুজনেই দুজন থেকে দূরে চলে যাচ্ছি। এটা ট্রেনও না হতে পারে, একটা যে কোনো একটা গাড়ির হর্ন হতে পারে, অথবা সোর্স অফ সাউন্ড, অথবা সোর্স অফ লাইট। হ্যাঁ, মানে সাউন্ডটা আমরা দেখছি, মানে নিজেদের অভিজ্ঞতা আছে বলে আমরা সাউন্ড সম্পর্কে এক্সাম্পলটা দিতে পারছি। আচ্ছা, তো তাহলে এটাকে বলে আমরা আপাত ফ্রিকোয়েন্সির আপাত যে পার্থক্য, কিসের জন্য? রিলেটিভ মোশনের জন্য। যেমন একজনের থেকে একজনের যদি পরস্পরের মধ্যে একটা গতি থাকে, হ্যাঁ, তাহলে সোর্স আর অবজারভারের মধ্যে, তখন আমাদের কি করি? আমরা যে শব্দ শুনি, হ্যাঁ, বা সাউন্ড শুনি, তার ফ্রিকোয়েন্সিটা স্থির অবস্থায় যা থাকতো তা এখন ডিফারেন্ট। কেমন? তাহলে এটাকে তাহলে the apparent change in the pitch or frequency due to the relative motion between the source and the observer is called Doppler effect. তাহলে এটা কি থেকে সাউন্ড মানে কি? এটা একটা ওয়েভ। কেমন? তাহলে ওয়েভ আর কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও আছে। তাহলে এটা যে কোনো ওয়েভ হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও হতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলে সেটাকে আমরা বলি লাইট, যেটা আমরা চোখে দেখি। চোখে না দেখলেও মানে ভিজিবল রেঞ্জের মধ্যে হলে আমরা চোখে দেখি, আর ভিজিবল রেঞ্জে না হলে আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড, এগুলি সবই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে লাইটের মধ্যেও ডপলার এফেক্ট হয়, আর সাউন্ড ওয়েভের মধ্যেও হয়। কেমন? তাহলে এখানে আমরা তাহলে কি ধরনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় এই রিলেটিভ মোশন বিটুইন সোর্স এন্ড অবজারভার যদি হয়, তাহলে সেটা আমরা বের করব। কেমন? এখন এই যে আমরা কোন ক্ষেত্রে বের করব? আমরা ধরে নেই অবজারভার আর সোর্স অফ সাউন্ড একই লাইনে আছে, এবং একই লাইনে মানে পরস্পর একটা লাইনের মধ্যে পরস্পরকে মানে তাদের গতিটা, তাদের দুইজনের মানে সোর্স আর অবজারভারের লাইন অফ জয়নিং বরাবর। ঠিক আছে, বুঝতে পারছো তো? না অ্যাডমিট কি আছে? কি রে, চলে গেল কেন রে? হ্যাঁ, কে চলে গেল? কে চলে গেল? আচ্ছা, তাহলে আমরা প্রথম কেসটা কি হবে? অবজারভার অ্যাট রেস্ট এন্ড সোর্স ইন মোশন। কেমন? তাহলে দেখো তো দেখা যায় কিনা।
আমার ওখানে আঁকা আছে, শোনো আমি তোমাদেরকে যে ফিগারটা এঁকে দিয়েছি, ফিগার 1, ফিগার 2, ফিগার 3, এগুলো তোমাদের ব্রিজলালের বইতে আছে, এটা সিম্পল আঁকা। কিন্তু রেজনিক হাইডের বইতে একটু কমপ্লিকেটেড আঁকা আছে, কিন্তু ওখানে বুঝতে সুবিধা অনেক। তোমরা চাইলে ওই বইটা একটু দেখে নিতে পারো। হ্যাঁ, আর কেউ কি ঢুকছে পার্টিসিপেন্ট? না, আচ্ছা। তাহলে দেখো এখানে আমাদের একটা সোর্স, কেমন, অবজারভার কি কোথায় আছে, অবজারভারের স্থির আছে, তাইলে তার যে ভেলোসিটি v0 সেটা 0, আর যে সোর্স, সেই সোর্সটা কি করছে, এই সোর্সটা অবজারভারের দিকে যাচ্ছে, কেমন, তার ম্যাডাম দেখা যাচ্ছে না। ক্যামেরা এবার দেখা যায়? আচ্ছা, তাহলে এই সোর্সটা যাচ্ছে কার দিকে, সোর্স মানে ভেলোসিটি অফ, সোর্স মানে সাউন্ড, কেমন, সাউন্ড সোর্স। তাহলে এই এখান থেকে একটা সাউন্ড তৈরি হচ্ছে, এ যাচ্ছে সরল রেখা বরাবর অবজারভারের দিকে, অবজারভার স্থির আছে, তাহলে অবজারভারের ভেলোসিটি 0, তাইলে আর আমার সোর্সের ভেলোসিটি কত, vs। আর এই সোর্সটা সাউন্ড ওয়েভ ট্রান্সমিট করার জন্য কি লাগে আমাদের, সাউন্ড ওয়েভ ট্রান্সমিট করার জন্য আমাদের একটা মিডিয়াম লাগে। এখানে আমাদের মিডিয়াম কি, মিডিয়াম হচ্ছে আমাদের এয়ার, কেমন। তাহলে সে যাচ্ছে, এখন যাওয়ার ফলে আমরা তো ইউজুয়ালি মিডিয়ামের ভিতরে v ইকুয়াল টু নিউ ল্যামডা, v ইকুয়াল টু নিউ ল্যামডা বলতে v হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড, যেটা 330 মিটার পার সেকেন্ড আমরা জানি, কেমন। আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড, যেই ফ্রিকোয়েন্সি সাউন্ড বেরোচ্ছে, আর ল্যামডা হচ্ছে তার তার কি ওয়েভলেংথ, সাউন্ড ওয়েভের ওয়েভলেংথ। এখন সোর্সটা যদি স্থির থাকতো আর অবজারভারও স্থির থাকতো, তো দুজনেই যদি স্থির থাকে তাহলে আমরা নিউ ফ্রিকোয়েন্সির সাউন্ড শুনবো, তাই তো? আমি তো সবাইকে মিউট করে দিছি, তাই তোর উত্তর পাবো না। আচ্ছা, এখন যদি সোর্স অবজারভারের দিকে যেতে থাকে, তাহলে অবজারভার কি শুনবে, অবজারভার একটু বেশি ফ্রিকোয়েন্সির সাউন্ড শুনবে। কেন বেশি ফ্রিকোয়েন্সির সাউন্ড শুনবে? এই যে সোর্সটা দেখো এই পাশে তার নিজের ভেলোসিটির জন্য এই পাশে যে চলে যাচ্ছে, এগুলি যদি ওয়েভ ফ্রন্ট হয়, এই যে সার্কুলার গুলো, কেমন, হ্যাঁ, তাহলে দেখো ওয়েভ ফ্রন্ট মানে কি, দুইটা ওয়েভ ফ্রন্টের মাঝখানে যে ডিসটেন্স সেটা হচ্ছে ওয়েভলেংথ। আমি তো সিম্পল বুঝাবার জন্য ইয়ে করলাম। ওয়েভলেংথটা দেখো স্কুইজড হয়ে যাচ্ছে, তাই না? স্কুইজড হয়ে যাচ্ছে কি পরিমাণ, vs বাই নিউ পরিমাণ, v ইকুয়াল টু ল্যামডা নিউ। তো এখন এক্সট্রা যে vs টা কার, সোর্সের ভেলোসিটি, তার জন্য vs বাই নিউ পরিমাণ ওয়েভলেংথ শর্টেন্ড হয়ে যাচ্ছে। আনমিউট করে দিব, কেউ শুনতে পাচ্ছে? কেউ কি আমাকে বলবে? ম্যাডাম যার কথা বলার দরকার সে নিজেই বলতে পারবে চাইলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যদি কিছু জিজ্ঞেস করি তাহলে একটু বলো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো, কেমন? হ্যাঁ জি ম্যাডাম। তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে আমার এইটুকু ছিল আমার ল্যামডা, যদি স্থির থাকতো vs ইকুয়াল টু 0 থাকতো। এখন vs ইকুয়াল টু নন জিরো, তাহলে এই যেহেতু এইদিকে অবজারভারের দিকে যাচ্ছে, তাহলে সে ওয়েভলেংথটা কিছুটা শর্টেন্ড হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কি কারণে? ওই vs এর জন্য, তার ভেলোসিটির জন্য সে vs বাই নিউ পরিমাণ ওয়েভলেংথ কমিয়ে দিচ্ছে। তাহলে আমরা আগে যে ল্যামডা ছিল, আগে যে ওয়েভলেংথ ছিল স্থির অবস্থায়, সেটা ছিল v বাই নিউ, এখন কমে গেল কি পরিমাণ, vs বাই নিউ পরিমাণ। তাহলে আমরা এখন যে ওয়েভলেংথ দেখব, ওয়েভলেংথ যে শব্দ শুনবো, হ্যাঁ, তার ওয়েভলেংথ ল্যামডা প্রাইম ইকুয়াল টু v বাই নিউ মাইনাস vs বাই নিউ। হ্যাঁ, তাহলে আমার এখন আমি যে শব্দ শুনবো, মানে যখন সোর্সটা আমার দিকে বা অবজারভারের দিকে আসছে, সেটা কি হবে, সেটা ওয়েভলেংথ কমে যাবে, তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। বোঝা গেল তো? আচ্ছা, তাহলে সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে v বাই ল্যামডা প্রাইম। ল্যামডা প্রাইম হচ্ছে আমার মোশন ফর ডিউ টু মোশন অফ কি সোর্স, ঠিক আছে? তাহলে
shortening of wavelength hence frequency increases কেমন তাহলে অবজার্ভার স্থির থাকলে যদি আমার সোর্স অফ সাউন্ড অবজার্ভারের দিকে একই সরলরেখায় মুভ করে তখন কি হবে তার নিজস্ব ভেলোসিটির জন্য সোর্সের ভেলোসিটির জন্য বা স্পিডের জন্য আমরা ওয়েভলেংথ কমে যায় কোন ওয়েভলেংথ আপাত ওই ভেলোসিটির জন্য হ্যাঁ এবং সেই জন্য আমরা বেশি ফ্রিকোয়েন্সির শব্দ শুনি এখন অপোজিটে কি হবে অপোজিট হচ্ছে সোর্সের কাছ থেকে অবজারভার চলে যাচ্ছে দেখা যাচ্ছে তো না আগে সোর্স অবজারভারের দিকে যাচ্ছিল এখন সোর্স অবজারভার থেকে দূরে সরে যাচ্ছে উল্টো দিকে যাচ্ছে তাহলে এখন কি হবে ওয়েভলেংথ বেড়ে যাবে ফলে ফ্রিকোয়েন্সি কমে যাবে কি পরিমাণ বাড়বে ভিএস বাই নিউ পরিমাণই বাড়বে কেমন সেই জন্য ওটা প্লাস হয়ে যাচ্ছে কেমন তাহলে ভিএস বাই নিউ পরিমাণ দেখো এখানে আমি একটু সিম্পল ওয়েতে করে দিছি দেখতে পাচ্ছ খাতা কলম থাকলে দরকার হলে একটু নোট করেও রাখতে পারো কেমন দেখা যায় তো না দেখা যাচ্ছে আচ্ছা এটা তো আর বোঝাবার কিছু না তাহলে as wavelength increases the frequency of sound heard by the observer decreases কেমন তাহলে দূরে সরে গেলে সোর্স দূরে সরে গেলে আমরা ফ্রিকোয়েন্সি ডিক্রিজ শুনতে পাবো আচ্ছা এখন যদি ম্যাম একটা প্রশ্ন ছিল বলো আচ্ছা ম্যাম যে ওই ওয়েভলেংথে যে সংকুচিত হচ্ছে তো এটা একটু ডিটেইলস কোনো মানে কারণটা একটু ডিটেইলস করে বলতে পারবেন একটু ডিটেইলস এটা তো ছবি এঁকেই বুঝাই দিচ্ছি শোনো সংকুচিত এমনিতে হচ্ছে না আমার কাছে সংকুচিত মনে হচ্ছে জি মানে সাউন্ড ওয়েভ তো ওয়েভ আকারে ট্রান্সমিটেড হচ্ছে তার ওয়েভলেংথ ল্যামডা বলে দিছি তার সাউন্ডের ভেলোসিটি ভি 330 মানে এয়ার এর মধ্যে 330 মিটার পার সেকেন্ড তার ফ্রিকোয়েন্সি নিউ তার ল্যামডা হচ্ছে যে ওয়েভের বের হলো আর কি কেমন জি এখন যে ফ্রিকোয়েন্সি বের হলো সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী ভি ইকুয়াল টু নিউ ল্যামডা সেই ল্যামডা হবে এখন যেহেতু সোর্সটা এখন আমি যদি মানে শোনার চেষ্টা না করতাম কেমন তাহলে ওই ওয়েভলেংথেই চলছে যেহেতু আমি ওকে শুনছি এবং সে আমার দিকে এগিয়ে আসছে তাহলে তার ভেলোসিটির জন্য তার স্পিডের জন্য মনে করো আমি কিভাবে দেখাবো তোমার দিকে মনে করো আমি যাচ্ছি আমার আগে ছিল সিমেট্রিক কতগুলো ওয়েভের সার্কুলার এই যে সিমেট্রিক সার্কুলার কেমন এখানে সার্কুলার দেখা যাচ্ছে না কেমন হ্যাঁ রেজিক হাইটের বইটা দেখলে আরেকটু বুঝতে পারবে এখন আমি যখন যাব তখন আমার যাওয়ার সাথে সাথে আমি আরো ওয়েভ ট্রান্সমিট করছি না সেই ওয়েভ গুলি করবে কি এটাকে মনে করো অ্যাজ ইফ যেন ধাক্কা ঠেলে দিচ্ছে ঠেলে দেওয়াতে এই ওয়েভ আগের আর পরের ওয়েভলেংথের মধ্যে ওয়েভের মধ্যে জায়গাটা সংকুচিত হয়ে গেল এই যে দেখো আগে ছিল ওয়েভলেংথ একটা ওয়েভের ওয়েভলেংথ কনস্ট্যান্ট না ঠিক তো হ্যাঁ কিন্তু আমার ভেলোসিটির জন্য আমি যেহেতু এগিয়ে আসছি আমি করছি কি এই যে কনস্ট্যান্ট যে পরস্পরের মধ্যে যে দূরত্বটা সেই দূরত্বটা আমি বাধ্য করছি কমিয়ে দিতে এই যে এখানে সংকুচিত হয়ে গেল দেখছো এটা সংকুচিত হয়ে গেল এর স্পিডের জন্য এর গতির জন্য কেমন এমনিতে না এই গতি বন্ধ হয়ে গেলে একই ল্যামডা থাকতো ঠিক আছে এই যত এগোবে আমার দিকে ততই তার ফ্রিকোয়েন্সি আমার কাছে বেশি মনে হবে এবার বুঝা গেল জি ম্যাম আচ্ছা তাহলে আর যদি অপোজিট ডিরেকশনে যায় সেখানেও আমাদের কি হবে একই অবস্থা তখন বেড়ে যাবে কেমন আচ্ছা তখন উল্টা দিকে চলে যাবে কেমন তাহলে ওর থেকে দূরে চলে যাবে তাহলে ওই যে কনসেন্ট্রিক যে একটার পর একটা বৃত্তাকারের যে দুটার মধ্যে যে বৃত্তের দূরত্ব থাকতো সেটা বড় মনে হবে এটা হচ্ছে মনে হওয়া কেমন এটা আসল না এটা আপাত অ্যাপারেন্ট হ্যাঁ ওই স্পিড অফ সোর্সের জন্য আমার কাছে মনে হবে ওকে এখন যদি
দুজনেই যদি দুইটার জন্য জেনারেল ইকুয়েশন দিলে আমরা মাইনাস আর প্লাস দিব আর কি, কেমন? মাইনাসটা কাছে আসার জন্য আর ইয়েটা দূরে যাওয়ার জন্য। ম্যাম একজন মনে হয় ঢুকতে পারতেছে না। ও আচ্ছা আচ্ছা, দিচ্ছি। কি হলো রে বাবা? আচ্ছা এখনো ঢুকে নাই, এটা কাজ করে না কেন? মাছ দিয়ে? আচ্ছা মাছ দিয়ে, আচ্ছা ঠিক আছে হয়েছে, এবার ঢুকছে মনোয়ার? ঢুকছে তো না? আচ্ছা একটা মনে করাই দিও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আমরা সোর্স ঠিক থাকুক আর আমরা কেস 2 তে যাই, কেমন? সোর্স ঠিক থাকবে কিন্তু আমাদের অবজারভার। হ্যাঁ এই যে ডপলার ইফেক্টস এন্ড ইটস অ্যাপ্লিকেশন, মানে এটা কি থিওরাম আকারে আসবে নাকি মানে এটা কি এক্সপ্লেইন করতে আসবে? প্রশ্ন আগে বুঝাই না রে বাবা। না মানে বুঝতেছি, মানে এখানে যে লেখার এটা মানে বুঝতেছি না। লেখারিটা তোমাদের কাছে লেখা নাই বলে আমি লেখারিটা দিছি আর কি। তোমাদের আগের কোশ্চেন কি ছিল ডপলার এফেক্টের? হোয়াট ইজ ডপলার এফেক্ট ইন সাউন্ড? শো দ্যাট ইট ইজ অ্যাসিমেট্রিক। কেমন? ডপলার এফেক্টের কোনো ডেরিভেশন আসে নাই। আগের প্রশ্ন কি ছিল? এখন যদি আমরা প্রশ্ন আলোচনা করি, কেউ যদি আমার এই ভিডিও করে দেখায়, মানুষ কি বলবে? যে কোশ্চেন নিয়ে আলোচনা করে, পড়া নিয়ে আলোচনা করে না, তাই না? হ্যাঁ বলো তো দেখি রে বাবা, সেখানে কি ছিল ডপলার এফেক্টে? obtain expressions for the apparent frequency of a note when the source is stationary and observer is in motion. বুঝতে পারছো? হ্যাঁ বুঝা যায়? রহমত খান? জি ম্যাডাম বুঝা যায় তো? হ্যাঁ বুঝতেছি। আচ্ছা প্রশ্নটা বুঝতে পারছো? নোট বলতে আমরা ফ্রিকোয়েন্সি বুঝাই, কেমন? এই জন্য আমি স্ল্যাশ দিয়ে দিছি, অড হিসাবে লিখে দিছি। দেখো আরেকটা অঙ্ক আছে, হ্যাঁ সেই ইয়েতে প্রশ্নটাতে, তার আগের বছরের প্রশ্নে। তাহলে আমরা প্রশ্ন সম্পর্কে পরে আলোচনা করি, আগে প্রশ্ন পড়লে কেমন হবে? যে কোনো একটা কেস ডিরাইভ করতে দিতে পারি, কেমন? তারপরে আর তো এখনো তো পড়ানো শেষ হয় নাই, পড়ানো শেষ করেই তারপরে কথা বলবো। হ্যাঁ তাহলে আমরা পরের কেসে চলে যাই, যেখানে source moves away from the stationary observer. এটা তো করলাম, এর পরেরটাতে কি? আচ্ছা তাহলে আমরা কি পেলাম? the cause of the change here is the fact that the motion of the source through the medium shortens or increases the wavelength transmitted through the medium. কেমন? মিডিয়ামের মধ্যে দিয়ে সাউন্ড ওয়েভ যখন যায়, কেমন? তখন সোর্সের মোশনের জন্য ওয়েভলেংথের বৃদ্ধি বা হ্রাস হয় বলেই আমাদের কি ফ্রিকোয়েন্সি আমরা বেশ কম শুনি, কেমন? এখন আমাদের কেস 2 হচ্ছে সোর্স অ্যাট রেস্ট এন্ড অবজারভার ইন মোশন। এতক্ষণ আমরা পড়লাম সোর্স মোশনে ছিল, এখন আমাদের অবজারভার মোশনে আছে, সোর্স অ্যাট রেস্ট। এর আগে একটা জিনিস বলেছিলাম না যে এটা অ্যাসিমেট্রিক নয়, অ্যাসিমেট্রিক, ডপলার এফেক্ট ইন সাউন্ড ইজ অ্যাসিমেট্রিক, একটা কোশ্চেন ছিল হ্যাঁ গত বছরের। অ্যাসিমেট্রিক বলতে কি বুঝাই? অ্যাসিমেট্রিক মানে দুটো কেসে সিমেট্রিক না ঘটনাগুলো, কেমন? রেজাল্ট গুলো, এটা আমরা একটু পরে আলোচনা করি, কেমন? তার আগে আমরা কেস 2টা আলোচনা করি, যেখানে সোর্স অ্যাট রেস্ট এন্ড, তাহলে আমাদের সোর্সটা রেস্টে আছে আর অবজারভার মুভ করছে along the line joining the source and the observer, কেমন? তাহলে সোর্স অবজারভার সোর্সের দিকে যাচ্ছে। এখন তোমরা বলতে পারো যে যখন সোর্স অবজারভার স্থির ছিল আর সোর্স অবজারভারের দিকে এগিয়ে যাচ্ছিল, তাহলে সে একই রেজাল্ট হওয়ার কথা, তাই না?
কিন্তু ওই একই রেজাল্ট হয় না বলেই এটা অ্যাসিমেট্রিক। কেমন মানে অবজারভার স্থির থাকলে সোর্স যদি অবজারভারের দিকে যায় যে ভেলোসিটিতে, তাহলে ডপলার এফেক্ট যে ফ্রিকোয়েন্সি আমি শুনবো আর সোর্স স্থির থেকে অবজারভার যদি ওই একই ভেলোসিটিতে সোর্সের দিকে যায়, তাহলে আমি যেই ফ্রিকোয়েন্সি শুনবো সেই দুটো ফ্রিকোয়েন্সি সমান হয় না। এটাকেই বলে অ্যাসিমেট্রি ইন ডপলার এফেক্ট। মনোয়ার বুঝা গেছে? আচ্ছা আচ্ছা ম্যাম, আরেকটা কোয়েশ্চেন, কি বলেন? যদি মনে করেন বস্তু দুইটা বা মানে যে আমি অবজারভার আর সোর্স যে ধরলাম, দুইটা যদি সেম টাইপের বস্তু হয়, তো সেক্ষেত্রে কি বস্তু কেমন হবে? অবজারভার আবার বস্তু কি? না সরি, মানে সেক্ষেত্রে কি একই মানে হওয়ার সম্ভাবনা থাকে না ফ্রিকোয়েন্সিটা? হ্যাঁ হ্যাঁ সবই থাকে, সেই কেস আমরা করব পরে। ঠিক। আচ্ছা, সেটা আমরা ডিটেইলস করব না, তোমাদের ম্যাথসের লোকদের জন্য সেগুলো ডিটেইলস করার দরকার নেই, সেটা জাস্ট আমরা ফর্মুলাটা দেখাই দিব। কেমন? আচ্ছা, সেটাও হবে, সবই হবে, মানে রিলেটিভ মোশন থাকলেই হলো। এখন একজন স্থির আরেকজন দৌড়াচ্ছে, কেমন? আবার দুজনেই দৌড়াচ্ছে, দুইটাই তো রিলেটিভ মোশন না? যে কোনো রিলেটিভ মোশন, সোর্স এবং অবজার্ভারের মধ্যে রিলেটিভ মোশন থাকলেই আমরা ডপলার এফেক্ট পাবো। আচ্ছা, এখন অবজারভার কি করছে? সোর্সের দিকে যাচ্ছে। এখানে কি করছে দেখো তো, অবজারভার সোর্সের, এখানে দেখো আরেকটা কথা, সেটা হচ্ছে ফিগারটা আমি ঠিক মতো আঁকি নাই মনে হয়, ফিগারটা একটু ঠিক করে নিও। ফিগার 3টা দেখো তো। তোমরা কি রেকর্ড করছো ক্লাস লেকচার? জি ম্যাম করতেছে। হ্যাঁ, তাহলে এটাও রেকর্ড, এই ফিগারটা দেখছো? আমি মানে এখানে ওয়েভলেন্থ সেম থাকবে। আমি আগে তোমাদেরকে যেটা দিয়েছি সেখানে ভুল ছিল, কারণ ফিগার 3টা এটার মতো করে কারেকশন করে নিও। হ্যাঁ, এখানে দেখো সেম, এটা যদি ইউনিট টাইমে যায় তাহলে ইউনিট টাইমে উপরে কয়টা গেছে? 1 2 3, কয়টা ওয়েভ গেছে? 1 2 3টা ওয়েভ। কেমন? ঠিক আছে? তাহলে এখানে এইটুকু সময়ের মধ্যে কয়টা যাচ্ছে? সেখানে হ্যাঁ দুইটা যাচ্ছে না? এক দুই, তাহলে এখানে ওয়েভলেংথটা সেম থাকবে। কেমন? এই ক্ষেত্রে মানে অবজারভার যখন মুভ করে, সোর্স যখন স্থির থাকে, তখন আমাদের ওয়েভলেংথটা একই থাকবে। কিন্তু আমাদের কাছে বলছি ফিগারটা ঠিক করে নিবে। কেমন? 3 নাম্বার ফিগার। আচ্ছা, যখন অবজারভার সোর্সের দিকে এগিয়ে যাচ্ছে তখন বেশি ফ্রিকোয়েন্সির শব্দ শোনা যাবে। কেন বেশি ফ্রিকোয়েন্সির শোনা যাবে? কারণ এক্সট্রা ফ্রিকোয়েন্সি আমি আরো বেশি সংখ্যক ফ্রিকোয়েন্সি, মানে কি নাম্বার অফ ওয়েভস, ফুল ওয়েভস পার ইউনিট টাইমে। এই তো ফ্রিকোয়েন্সি মানে কি? পার ইউনিট টাইমে কতগুলি পূর্ণ কম্পন বা পূর্ণ ভাইব্রেশন বা পূর্ণ ওয়েভ তৈরি হচ্ছে বা আসছে, এটাই তো। তাহলে আমি এখানে যখন কাছে যাব, তখন যেহেতু আমি চলে যাচ্ছি ওর দিকে, আমি দূরে থাকলে যতগুলি ওয়েভ আমার কাছে আসতো, আমি ওর কাছে গেলে আরো ততগুলি পার হয়ে চলে যাব, আরো বেশি শুনতে, আরো বেশি ফ্রিকোয়েন্সি আমি আমার কাছে আসবে। কি বলছি বুঝতে পারা গেছে কিনা কেউ বলো তো? কে বলবে? আরেকবার বলবো। যখন সোর্স মানে স্থির থাকে, অবজারভার যদি সোর্সের দিকে যেতে থাকে, তাহলে ওয়েভ গুলি তো এক এক করে আসতে থাকবে অবজারভারের দিকে। এই তো আমি ফিজিক্যালি বুঝাচ্ছি জিনিসটা, ম্যাথমেটিক্যালি তো লেখা আছে। হ্যাঁ, তাহলে ওয়েভ গুলি একটা একটা করে আসতে থাকবে। কেমন? একটা একটা করে পরপর আসতে থাকবে। কিন্তু আমি যদি আগেই চলে যাই, ও আসার আগেই চলে যাই, কেমন? তাহলে আমি বেশি সংখ্যক ওয়েভের সাক্ষাৎ পাবো না? জি ম্যাডাম।
বুঝছো জি। কমন সেন্স কি বলে, তাই তো? জি তাহলে ম্যাম, জি বেশি ম্যাম। সংখ্যক ওয়েভ যদি আমার কাছে আসে, পার ইউনিট টাইমে যদি ওয়েভের সংখ্যা বেশি, পূর্ণ কম্পনের সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে ফ্রিকোয়েন্সির সংখ্যা বেড়ে যাবে না? জি ম্যাম। জি ম্যাম। এত তাড়াতাড়ি ইয়ে চলে। সরি বাবা, আমার ইয়ে হয়ে যাচ্ছিল। আর কেউ আছে নাকি পার্টিসিপেন্ট? বাইরে গেছে? আচ্ছা, ওয়েটিং রুমে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ব্যাটারি লো হয়ে গেছিল, কোথায় ছিলাম আমরা? তাহলে বেশি সংখ্যক আমার কাছে এসে যাচ্ছে, তাহলে আমি কি পরিমাণ কি সংখ্যক আসছে দেখো তো, ভি নট বাই ল্যামডা। ভি নটটা হচ্ছে গিয়ে কি, ভি নটটা হচ্ছে আমার অবজারভারের ভেলোসিটি বা স্পিড। তাহলে অবজারভার এই ভেলোসিটিতে সোর্সের দিকে যেতে থাকে, তাহলে কি হবে, তাহলে ভি নট বাই ল্যামডা সংখ্যক ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, কেমন? আচ্ছা, তাহলে এটা এক্সট্রা ফ্রিকোয়েন্সি কেমন, তাহলে এটা অ্যাড করলে নিউ প্রাইমের ভ্যালু আমরা পাবো, কেমন? তাহলে সেটা আমরা 3 নাম্বার ইকুয়েশন। ওকে, ঠিক আছে। এখন যদি অবজারভার সোর্সের থেকে দূরে সরে যায়, তাহলে কি হবে, আমি অবজারভার কেমন, আমি এখানে ছিলাম, এখানে থাকলে যে কয়টা ওয়েভ আমার নর্মালি আসতো সেটা ছিল কি নিউ, কেমন, প্রতি সেকেন্ডে নিউ পরিমাণ আসতো। এখন আমি দূরে চলে গেলে ওগুলি অতগুলি আসবে না, একটু কম সংখ্যক আসবে, কারণ আমি দূরে চলে গেলাম। তাহলে আমার ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। কি পরিমাণ কমবে? ভি নট বাই ল্যামডা, ভি নট বাই ল্যামডা পরিমাণ, কেমন? ঠিক আছে। আচ্ছা, তাহলে জেনারেল কেসে কি হবে? 4a এর ইকুয়েশন, 4a এর ইকুয়েশনটা দেখো, নিউ প্রাইম ইকুয়াল টু প্লাস মাইনাস দিয়ে দিছি আমি, কেমন? এখন আমাদের কেস আরেকটা কি ইয়ে হবে, এরপর হচ্ছে তোমাদের, তাহলে দেখো, দ্য কজ অফ দ্য চেঞ্জ is that the observer intercepts more or fewer waves each second because of his motion through the medium. তাহলে ইন্টারসেপ্ট করা মানে কি, তার সামনে কতগুলি ওয়েভকে সে ক্রস করলো, কেমন? তাহলে ওয়েভের সংখ্যা বাড়ে কমে অবজারভারের মোশন টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম সোর্সের জন্য, কেমন? তাহলে আগেরটাতে কি ছিল, যখন সোর্স মুভ করতো অবজারভার স্থির থাকতো তখন ওয়েভলেংথে চেঞ্জ হতো, আর যখন সোর্স স্থির থাকে অবজারভার সোর্সের দিকে যায় বা সোর্স থেকে চলে যায়, তখন কি হয়, ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ ওয়েভস এর সংখ্যা বাড়ে কমে। সেই জন্য আমাদের অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বা আমরা যেটা শুনি সেটা ডিফারেন্ট। কি হয়েছে রে, এত দেরিতে করে ক্লাস আসলে কেমনে হবে বাবা? হ্যাঁ, মেয়েদের অ্যাডমিট দেওয়া দরকার নেই, 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে? আচ্ছা, 1 ঘন্টা পরে ক্লাসে আসলে হবে? আমি এইটুকু পড়ালাম মাত্র এতক্ষণে। আচ্ছা, কেস 3 কি ছিল? বোথ দ্য সোর্স এন্ড দ্য অবজারভার ইন মোশন। সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা দেখো কত নাম্বার, 5 নাম্বার ইকুয়েশন। এটা আমি, কারো যদি ইন্টারেস্ট থাকে তোমরা রেজনি খালিদে আর ইয়ের বইটা, ডিজিটালের বইটা দেখে নিও, কেমন? এটা আমরা পরীক্ষায়ও দিচ্ছি না, আমরা অত ডিটেক্ট করতে চাই না, তোমরা ফিজিক্সের স্টুডেন্ট না সেই জন্য, ঠিক আছে? এটা জাস্ট আমরা জেনে রাখলাম যে এই ক্ষেত্রেও ঘটে ঘটনা, কেমন? মানে দুইজনেরও যদি মোশন থাকে, আপাত মোশন পরস্পরের দিকে, পরস্পর থেকে দূরে, বা একজন কাছে আসতেছে একজন দূরে যাচ্ছে, কেমন? যেরকম হোক, তাদের পরস্পরের মোশনের জন্য আমরা ডপলার এফেক্ট ইন সাউন্ড পাওয়া যায়। ডপলার এফেক্ট মানে কি? মানে সোর্স আর অবজারভারের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে, সেই জন্য অবজারভার যে শব্দটা শুনে সেটা যদি মোশন না, রিলেটিভ মোশন না থাকতো, তাহলে যে ফ্রিকোয়েন্সি শুনতো
তার চেয়ে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি শুনে, হয় বেড়ে যায় ফ্রিকোয়েন্সি, না হয় কমে যায়। বোঝা গেছে? আচ্ছা, আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিছি, এগুলি করা অঙ্ক, এগুলি করে দেওয়া আছে বইতে, কেমন? এগুলি করবে, পারবে তো? কারো কাছে বই আছে? এই 64 জনের মধ্যে কারো কাছে বই নাই? 65 জনের মধ্যে? ম্যাম আছে। হ্যাঁ, তো যার কাছে বই আছে সে আমাদের দিও, ফটো তুলে দিও পৃষ্ঠাগুলো, কেমন? কোশ্চেনটা তো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? এর কোশ্চেন বোঝা যাচ্ছে না মানে কোশ্চেন কোথায়? এখানে তো আমি হোমওয়ার্ক দিছি, এটা তো লেখা দিয়ে দিছি তোমাদেরকে, তোমাদের ইয়ের মধ্যে আছে, তোমাদের যে লেকচার দিছি এখানে আছে। হ্যাঁ, সেই জন্য। আচ্ছা, এখন একটা প্রবলেম আমি করে দিছিলাম, সেটা কি তোমরা বুঝতে পারছিলা? দেখো তো, এই প্রবলেমটা করায় আমরা করে তারপর একটু আগাতে পারলে আগাবো, না হলে নাই, কেমন? ঠিক আছে, দেখো পড়ে দেখো, এই সাইডেন এমপ্টিং। আচ্ছা মঞ্জু, তাহলে তুই করে একটু গ্রুপে দিয়ে দিস প্রবলেম গুলো, তোর তো বই আছে। দিবে। শোনো, এটা হচ্ছে সোর্স, একটা সাইডেন, একটা প্রবলেম ছিল, কেমন? এই সাইডেনটা থেকে কি, সাইডেন থেকে কি বের হয়? শব্দ বের হয়, এই তো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, নিউ ফ্রিকোয়েন্সি, সেটা 1000 হার্টজ ছিল। আর ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার, কেমন? সেটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন অবজারভার স্থির আছে, তাহলে সোর্স দূরে, সাইডেনটা দূরে চলে যাচ্ছে, মানে কি অ্যাম্বুলেন্স আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, এই তো। আচ্ছা, এই অবস্থায় তাহলে আমি, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড ইউ হিয়ার কামিং ডাইরেক্টলি ফ্রম দ্য সাইডেন? তাহলে আমি স্থির আছি, একটা অ্যাম্বুলেন্স আমাকে ক্রস করে চলে যাচ্ছে, ঠিক আছে, ভিএস ভেলোসিটিতে, মানে 10 মাইল পার সেকেন্ডে, কেমন? তাহলে মাইল না, মিটার পার সেকেন্ড। তাহলে আমি কি ফ্রিকোয়েন্সির শব্দ শুনবো, আওয়াজ শুনবো? তাহলে আমাদেরকে কোনটা করতে হবে? বিয়োগ করতে হবে সোর্স মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার, এই ইকুয়েশনটা। হ্যাঁ, সেই ইকুয়েশনটা দেখো এখানে, নিউ প্রাইম এ নাম্বারটা, বোঝা গেল? তাহলে কত আসলো? 970 হার্টজ। এখানে কি ছিল? ভি কি? ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার, মানে সাইরেনটা যে আমি শুনছি সেটা বাতাসে শব্দটা যাচ্ছে না, তাহলে আমি যদি স্থির থাকি, সাইরেনও যদি স্থির থাকে, তাহলে তার যে ওয়েভ লেন্থ হবে, যে ভেলোসিটি হবে, সেটা হবে 330 মিটার পার সেকেন্ড, কেমন? আর ভেলোসিটি অফ সোর্স, মানে অ্যাম্বুলেন্স বা সাইরেনটা যে বেগে চলে যাচ্ছে, সেটা হচ্ছে ভিএস। আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড, সাইরেন যে বাজাচ্ছে, সাইরেনের যে শব্দটা আমি পাচ্ছি তার ফ্রিকোয়েন্সি 1000 হার্টজ। তাহলে এটা আমরা সোর্স মুভিং অ্যাওয়ে ফ্রম কি স্টেশনারি অবজারভার, সেই ইকুয়েশনটা আমরা ফলো করে ভ্যালুটা পাবো, কেমন? এরপরে কি বলেছে, তারপরের প্রশ্নটা হচ্ছে, এই সাইরেনটা কোন দিকে যাচ্ছে? সাইরেনটা আমার থেকে বা অবজারভার থেকে দূরে চলে যাচ্ছে, বাট একটা ক্লিফের দিকে যাচ্ছে। দেখো ক্লিফটা এখানে, আগের ছবিটা দেখো না, এই ছবিটা দেখলে তোমাদের পরিচিত মনে হবে। এটা হচ্ছে একটা পাহাড়, ক্লিফ, কেমন? সাইরেনটা আমার থেকে দূরে গিয়ে ক্লিফের দিকে যাচ্ছে, তাহলে ক্লিফ থেকে কি হবে? প্রতিধ্বনি হবে না? হবে নাকি? হয়ে সেটা আবার আমার কানে আসবে, তাহলে তখন আমি কি শুনবো এটা জানতে চাচ্ছে। তখন আমি ফিগার, বুঝছো? নিচের ফিগারটা, এই যে সাইরেন, এটা অবজারভার, সাইরেন অবজারভার থেকে দূরে চলে যাচ্ছে, যেতে যেতে কোথায়? একটা ক্লিফের দিকে গেল, একটা পাহাড়, একটা প্রতিবন্ধক, সেখান থেকে আবার রিটার্ন করবে, তাই না? সাউন্ডটা ওখানে, ও যখন ওই পর্যন্ত পৌঁছবে, তারপর এখান থেকে রিফ্লেক্ট হয়ে আসবে না সাউন্ডটা? আচ্ছা, তখন আমরা শুনবো, here the effect is the same as one would get when the source is moving towards the listener. জি ম্যাম। হ্যাঁ, তার মানে ক্লিফে যখন ধাক্কা খেয়ে সাউন্ডটা আমার দিকে আসবে, তার মানে কি অ্যাজ ইফ সোর্সটা আমার দিকে আসছে। হ্যাঁ, তখন আমরা অন্য ফর্মুলাটা ইউজ করব, কেমন? তাহলে এখন আমি বেশি শুনবো, কারণ কি সোর্স আমার দিকে, অবজারভারের দিকে এগিয়ে আসছে। ক্লিয়ার?
ম্যাম কুয়ার ভিতরের শব্দের মতো না, কুয়ার ভিতরে একটা সাউন্ড করলে ওটা গিয়ে আবার ফিরে আসে যে। হ্যাঁ ফিরে আসে তো, হ্যাঁ, কিন্তু সেখানে তো আমি কুয়ার মধ্যে, কুয়ার উপরে আমি শব্দ করলাম, আমি তো মুভ করছি না, কুয়াও মুভ করছে না, ওটা জাস্ট প্রতিধ্বনি ফর্মুলা হবে। এখানে হচ্ছে সাইরেনটা, অ্যাম্বুলেন্সটা আমার থেকে দূরে যেতে যেতে একটা পাহাড়ের দিকে চলে গেল, তাহলে পাহাড় থেকে, পাহাড়ের কাছাকাছি ওই শব্দটা যখন পাহাড়ে পৌঁছে ওখান থেকে আবার রিটার্ন করে না, তারপরে তো রিটার্ন করবে, কারণ ওই সোর্সটা আবার মনে হচ্ছে যে ফিরে আসতেছে, কেমন, কারণ ওটা তো মুভিং সাউন্ড, সেই জন্য মুভিং সোর্স, সেই জন্য। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে একটা কথা কি বলছিলাম, ডপলার এফেক্ট ইন সাউন্ড ইজ অ্যাসিমেট্রিক, কেমন, কি কারণে, দেখো লিখে দিয়েছি। Since the apparent frequencies are different when the source is moving towards a stationary observer and when the observer is moving towards a stationary source with the same velocity, শোনো একটু অ্যারো দিয়ে লিখে দাও তো, with the same velocity, এখানে আমি with the same velocity টা লিখি নাই, কেমন, মানে অবজারভার যদি স্থির থাকে, সোর্স যদি অবজারভারের দিকে আসে যে ভেলোসিটি নিয়ে, আর অবজারভার আর সোর্স যদি স্থির থাকে আর অবজারভার ওই সেম ভেলোসিটি নিয়ে সোর্সের দিকে যায়, দুই ক্ষেত্রে আমরা যে আপাত ফ্রিকোয়েন্সি শুনতে পাবো আমরা, মানে অবজারভার বা যে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি শুনতে পাবে, সেই দুইটার ভ্যালু ডিফারেন্ট হবে যদি ভি নট আর ভিএস সেম হয় তাও। এই জন্য এটাকে বলা হয় ডপলার এফেক্ট ইন সাউন্ড ইজ অ্যাসিমেট্রিক, মানে দুই ক্ষেত্রে, একটা ক্ষেত্রে কি অবজারভার স্থির আছে আর সোর্স মুভ করছে অবজারভারের দিকে, আরেকটা কি সোর্স স্থির আছে অবজারভার মুভ করছে সোর্সের দিকে, দুটোতে একই হওয়ার কথা ছিল না, দুইটাই তো পরস্পর কাছে আসছে, কিন্তু দুটোর ক্ষেত্রেই আমরা যে ফ্রিকোয়েন্সিটা শুনতে পাবো সেটা একই না। হ্যাঁ, কেন একই না বলতে পারবে কেউ, কিসের ডিফারেন্সে, কেন একই হচ্ছে না, অ্যাসিমেট্রিক কেন হয় বলতে পারো? লাইটেরটা অ্যাসিমেট্রিক হয় না, লাইটের মধ্যে যে ডপলার এফেক্ট হয় পড়াবো সেটা অ্যাসিমেট্রিক হয় না, কিন্তু সাউন্ডের জন্য যে ডপলার এফেক্ট হয় সেটা অ্যাসিমেট্রিক। কি কারণে কেউ বলতে পারবে? ভি নট সাউন্ডটা তো, বলো। ম্যাম সাউন্ডটা তো আবার ব্যাক করতেছে, কোনো প্রতিধ্বনি সৃষ্টি করতেছে, কিন্তু আনোয়ার হোসেন, আফিয়া, আতিকুর রহমান, হ্যাঁ আপনারা কি ক্লাস শেষ হয়ে গেছে তারপর আসবেন? হ্যাঁ, ঘটনা কি, কি শুনলেন, কেউ কিছু বলবেন? অ্যাডমিট করলাম আজকের জন্য, কালকে কিন্তু ঠিক টাইম মতো আসবে, কেমন? ম্যাম কারেন্টের সমস্যা ছিল তো ওই জন্য। ওরে কেন কারেন্ট কিসের জন্য? মোবাইল চার্জ দিয়ে রাখেন নাই? ম্যাম ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করি, সবার চার্জটা শেষ হয়ে যাবে। বলো কি বলতে চাইছিল, বলো। ম্যাম সাউন্ড তো প্রতিধ্বনি সৃষ্টি করে। আরে এই জন্য প্রতিধ্বনি তো নাও হইতে পারে। আমার এখানে কি 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 এফেক্ট করছে, ভি নট হচ্ছে অবজারভারের মোশন আর অবজারভারের স্পিড, আর ভিএস হচ্ছে সোর্সের স্পিড। যদি অবজারভার মোশনে থাকে তাহলে অবজারভারের ভেলোসিটি ভি নট, আর সোর্স যদি মোশনে থাকে সোর্সের স্পিড হচ্ছে ভিএস। সাউন্ড ওয়েভ ট্রান্সমিট করার জন্য, প্রপাগেট করার জন্য আমাদের কি লাগে? সাউন্ড ওয়েভ প্রপাগেট করার জন্য আমাদের লাগে মিডিয়াম। এখন বাতাসে শব্দের যে বেগ কেমন, আর পানির মধ্যে সেই বেগ মিডিয়াম টু মিডিয়াম ডিফার করে না? জি ম্যাম, ডিফার করে। জি ম্যাম। তাহলে আমার একটা মিডিয়াম লাগে, হ্যাঁ, এই মিডিয়ামের মধ্যে সাউন্ডের ওয়েভটা চেঞ্জ হবে, কিন্তু অবজারভারের ভেলোসিটি কি চেঞ্জ হবে? না, সেটা চেঞ্জ হবে না। এই যে একটা মিডিয়ামের মধ্য দিয়ে সাউন্ডটা যাচ্ছে, এটার কারণ, এবং ভি নট ভিএস আমরা উইথ রেসপেক্ট টু মিডিয়াম মেজার করি, সেই জন্যই এই অ্যাসিমেট্রিক এফেক্টটা আসে। কেমন, আমি লিখে দিছি, দেখে নিও। আচ্ছা, পরের ক্লাসে তাহলে আমরা ডপলার এফেক্ট ইন লাইট পড়বো। কেমন, আজকে কি বাদ দিব না একটু কথা বলতে চাও বলো?
কিছু বলবে কেউ? কেউ কিছু বলতে চাও? ওয়েটিং রুমে আরেকজন ম্যাডাম আছে ইসে হ্যালো ম্যাডাম, মানে এটা আসলে মানে আমাদের এই সিলেবাসের বাইরের কথা, মানে সেটা হচ্ছে আমাদের ওই মানে গত পরশুদিন নাকি একটা মিটিং ছিল আপনার মানে ভার্সিটিতে, মানে আমাদেরকে নিয়ে, তা ওইখানে কোনো সিদ্ধান্ত হয়েছে ভার্সিটি খোলার ব্যাপারে কিছু? কোন ব্যাপারে? ভার্সিটি তো নিজে খুলতে পারবে না, রাষ্ট্র খুললে তখন খুলবে বাবা। একটা ইয়ে হচ্ছে যেটার জন্য মাসে 15 জিবি টিচার এবং ছাত্রদেরকে ফ্রি দিবে, সেটা ম্যাম অনেকে নাকি ঢুকতে পারতেছে না। আর ঢুকতে পারবে কেমনে? ক্লাস শেষ হয়ে গেছে তো। হ্যাঁ, অনেকে মানে একজন আছে ওয়েটিং রুমে, ফারহানা মিথিলা, মিস ফারহানা মিথিলা। আগে দেখতে হবে পার্সেন্টেজে কেমন ছিল আগের ক্লাসেও, তাই না? আমার কাছে আছে তো কাগজপত্র সব, আমি মিলাই দেখবো। ফারজানা মিথিলা, হ্যাঁ ফারজানা মিথিলা অ্যাডমিট করব। কি অ্যাডমিট তো করলাম, কিন্তু কি করলো, লাভ কি হলো? ফারজানা মিথিলা চেহারাটা দেখাও। বইটার নাম কি ম্যাম? কার নাম? 65 জন। ছাত্র কয়জন? আরো অনেক না? হ্যাঁ 120 জনের মতো। তাহলে 65 জন হইলে হবে? ওদেরকে বলবা, ওদেরকে ক্লাস লেকচার গুলি নিয়ে নিছে সব মনে হয়? সবাইকে দিয়ে দিয়েছি, সব 120 জনকে 100 জনকে দিয়েছি। বাকি কয়েকজনের ইমেল নাম্বার আমাদের দেয় না, এই জন্য পাঠাতে পারে না। ওরা মানে ক্লাসও করে না, কোনো কন্টাক্টও নাই ওদের সাথে। ওদের সাথে তোমাদের ফেসবুক গ্রুপ নাই? ফেসবুক গ্রুপে আছে, ওরা ওখানেও মেসেজ চেক করে না। ম্যাম এখানে অনেকে সেকেন্ড টাইম পরীক্ষা দিবে বা পরে ড্রপ দিবে এরকম আছে। আচ্ছা, কিন্তু ক্লাস, ওদের তো ক্লাস অ্যাটেন্ডেন্স লাগবে না পরীক্ষা দেওয়ার জন্য? ক্লাসে থাকে না ওরা, পরীক্ষা ওরে ক্লাস ওই পরীক্ষাগুলো দেয় না, এই টিসি গুলো হয় ওগুলো দেয় না। ক্লাস টিউটোরিয়াল ফেল করলে কিন্তু ফেল, বুঝছো? টিউটোরিয়াল যদি ফেল করলে ফেল না, টিউটোরিয়ালে টোটাল টিউটোরিয়ালে 4th ইয়ারে গিয়ে 4টা ইয়ারের টিউটোরিয়াল যোগ করে যদি ফেল হয় তাহলে কিন্তু অনার্সে ফেল। হ্যাঁ, আর যদি মনোয়ারের ব্যান্ডউইথ লো, আর কেউ কথা বলো, মনোয়ার কথা শোনা যায়? শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর যদি কি যেন বলে, ওদেরকে একটু যোগাযোগ করার চেষ্টা করো বাবা, কেমন? হ্যাঁ, যাতে মানে অন্তত মাঝে মধ্যে একটু ক্লাস না করলে তো পার্সেন্টেজও ইয়ে হয়ে যাবে। আর টিউটোরিয়াল গুলো না দিলে সামনে কি হবে আমি জানি না, তবে শোনো, রাষ্ট্র যদি সংক্রমণের হার 5% এর নিচে না নামে, সেই ক্ষেত্রে স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলা যায় না, বুঝছো? তাহলে সংক্রমণ অনেক বেড়ে যাবে। তোমরা ভাবছো যে বাংলাদেশে লোক মারা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু তোমার বাবা মা ভাই বোন কেউ দাদা দাদি মারা গেলে তোমার খারাপ লাগবে না? একটা মানুষ হয়তো আরো 10 বছর বেশি বাঁচতো, সে 10 বছর আগে মরে গেল, 20 বছর বেশি বাঁচতো, শুধু এই একটা ভাইরাসের জন্য মরে গেল। সেজন্য তোমাদেরকে দায়িত্বশীল হতে হবে এবং তোমাদেরকে চিন্তা করতে হবে। জীবন আগে, তারপর পড়াশোনা তো করবেই। হ্যাঁ, আর না বাঁচলে কেমন করে হবে? আর মনে করো তোমরা তো টিচারদের কথা কোনো চিন্তা করছো না, তোমাদেরকে কি তোমরা পড়াবা না টিচাররা পড়াবে? আমার বয়স কত? টিচাররা 65-এ রিটায়ার করে, তাই না? একটা টিচারের অভিজ্ঞতা হইতে হইতে তারপরে সে ভালো পড়ায় বা সেই একটা ইয়ে অর্জন করে, এমন পড়াবার মতো একটা ক্ষমতা প্রথম থেকেই থাকে, তারা ভালো হয় বা যাই হোক, অনেক জ্ঞান অর্জন করতে হয় তাদেরকে। তোমাদেরকে পড়াইতে আমাকে প্রতিদিনই তো পড়াশোনা করতে হয়। তোমাদেরকে পড়াতে হলে মনে হয় যেন খুব সোজা, কিন্তু আমাকে তো পড়াশোনা করে আসতে হয় তোমাদেরকে পড়াবার জন্য। এখন তোমাদের টিচার গুলির তো বয়স বেশি, তারা তো ভালনারেবল ইয়েতে। শুধু আমি সেটার কথা বলছিলাম, আমি বলছি আরেকটা দিক চিন্তা করো, যে স্কুল কলেজ সব খুলে দিল, তোমরা ছাত্ররা সব বেঁচে রইল, আর ভালো ভালো টিচাররা সব মরে গেল, তাহলে লাভ কি হলো? কে পড়াবে তোমাদেরকে বিদেশ থেকে টিচার এনে? হ্যাঁ, মানে আমি মানে আমার সাইডটা বলছি আর কি। সেরকম তোমার বাবা মা, হ্যাঁ, তো না এরকম আরো তো অনেক ঢাকা ইউনিভার্সিটি টিচার মারা গেছে, এমন অনেকেই তো এরকম মারা গেছে। সেটা কথা না, মারা যাওয়া তো বড় কথা না, বেঁচে যদি ঢুকে কিডনি নষ্ট হয়ে, ফুসফুস নষ্ট হয়ে, প্রতি বছর লাং ইনফেকশন হয়ে থাকে, সেও তো তার ঠিক মতো তোমাদেরকে পড়াতে পারবে না। তখন অসুস্থ, বেঁচে থাকলো কিন্তু অসুস্থ হয়ে থাকলো, সে কি তোমাদেরকে ভালো করে পড়াতে পারবে বাবা? তারপর মনে করো তোমাদেরই যে কোনো ক্ষতি হবে না সেটাও তো তোমরা জানো না। তো আমাদের সংক্রমণের রেট এখন 18% এর উপরে,
পৃথিবীর কোন জায়গায় 5% এর নিচে না নামলে স্কুল কলেজ খুলতে পারবে না বলেই দিচ্ছে। 5% এর নিচে নামতে তো মনে হয় না আগামী বছরেও মনে হয় নামবে, কারণ শীতের পরে শীতই তো থাকে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত, এরপরে কমবে কিনা ওই সময় যদি বাড়ে তাহলে শীতে বাড়বে ওই কারণে। শীতে মানে ভাইরাস স্ট্রং হবে না, শীতে মানুষ একটি বদ্ধ জায়গায় বেশি থাকে। হ্যাঁ কয় মিনিট আছে রে বাবা, শোনো শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে, আমরা তো এমনি গল্প করছি, শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে কেমন, পরশুদিন আবার দেখা হবে। আর যারা দেরি করে আসছো সেদিন কিন্তু টাইমলি আসবা, মোবাইল চার্জ দিয়ে রাখবা, আর তোমাদের যে ইয়ে নাই পাওয়ার ব্যাংক নাই, পাওয়ার ব্যাংক ইউজ করবা কেমন। ওয়াইফাই দিয়ে করলে তো ঝামেলা। বাবা আমার তো ওয়াইফাই নাই, আমার তো ওয়াইফাই নাই, আমি তো পয়সা খরচ করে পড়াচ্ছি তোমাদেরকে, আমার ওয়াইফাই নাই কেমন। শুনো কি বলছিলাম আমরা, শীতে বাড়বে এই কারণে যে আমরা ঠান্ডায় আমরা ঘরের ভিতরে থাকি, বাইরে থাকি না, তো ঘরের মধ্যে কেউ যদি ইনফেক্টেড থাকে সেই বাতাসটা সার্কুলেট করে বলে ছড়িয়ে যায় বেশি, বা বিয়ে শাদী বা বিভিন্ন আনন্দ উৎসব করে। কালকেই তো কক্সবাজারে পিকনিকে যাচ্ছে, এই একটা মহামারীর সময়ে মানুষ পিকনিকে যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেল 2-3 জন লোক। তো এগুলি কি শোভা পায়? যেখানে মানুষের বেঁচে থাকাটাই কঠিন একটা কাজ, জীবিকা নির্বাহ করা কঠিন একটা কাজ, সেখানে পিকনিক করা মজা করা এগুলি তো বাহুল্য। হ্যাঁ আমাদের কি অটো বাস দিবে? সেটা জানি না, ইউনিভার্সিটি ম্যাম আপনার ইমেল হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে আমার কাছে গুলো আস্ক করব। ওইরকম কিছু যদি না হয় তাহলে তো আমরা বুড়া হয়ে যাবো ম্যাডাম। কারা কারা সবাইকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিও কেমন মনোয়ার। আচ্ছা ম্যাম, কোশ্চেন করতে চাচ্ছে কেমন। শুনো কালকে আমরা তাড়াতাড়ি